হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কিমা অবশেষে মুখ খুললো। কিভাবে মুখ খুললো? সে কিছু ছুতো দিয়ে গুঁতো খেয়ে মুখ খুললো। তো সেই ছুতো দিয়ে গুঁতো খেয়ে মুখ খোলার ফলে অনেক গল্প আমরা শুনতে পেলাম, এবং সেই চেনা জানা গল্প থেকেই আসল গল্পটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ আমরা অনেক কিছু ভেতরের খবর শুনলাম যেটা কিনা আমরা আগে থেকেই জানতাম। এটাই হলো মজার খবর তোমাদের কাছে। যে গল্পটা আজকে আমাদের সামনে বিরাট ভোজ হিসেবে পরিবেশিত হচ্ছে, সেই গল্পটা কিন্তু আমরা অনেক আগে আমাদের দর্শকদের কাছে করে রেখেছি। এটা কি কোনো নতুন খবর শুনলাম তোমাদের মনে হলো? একদমই নয়। কারণ এই খবরটা আমাদের কাছে খুব পরিচিত, অর্থাৎ খুব পুরনো একটা গল্প নতুন মোড়কে নতুনভাবে পরিবেশিত হতে চলেছে বা হলো। ঠিক আছে, দেখো এটা তো আমাদের কাছে ক্লিয়ার যে যে স্বামীর বউ চলে যায়, তো সেই স্বামী হয় তার বউকে ভালোবেসে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনবে, অথবা যে বউ বুঝছেই না তাকে বিনা বাক্য ব্যয় যা যা করার করণীয় করে দূর করে দেবে, নিজের লাইফ থেকে সেপারেট করে দেবে। এই তো দুটো পন্থা। নাকি সেই বউটাকে জিয়ে জিয়ে বেচে বেচে তার থেকে ইনকাম করবে। আজকে আমরা যেটা বলেছিলাম যে বউয়ের কেচ্চা বিক্রি করে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সে নাম্বার 1 বেচু। তো সেই কথায় এখন সবাই সম্মতি জানাচ্ছে যে বউয়ের নোংরা কেচ্ছা বেচতে বেচু যতটা আগ্রহী ছিল, ঠিক ততটা আগ্রহী বোধহয় এই ওয়াইটির কোনো লোক ছিল না। একথা আজকে কিমা নিজের মুখে বলছে, যদিও গল্পের আকারে। আমরাও তো গল্পই বলি, দর্শকদের কাছে কি বলি? গল্পের আকারে একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। কিমা আজকে বলছে যত না তারা আজকে টিনুর বিরুদ্ধে গিয়ে নানান কন্ট্রোভার্সি করেছে, তাদের কন্ট্রোভার্সিটাকে আরও জিয়ে রাখার জন্য, আরও বাস্তবায়িত করার জন্য যা যা প্রুফ, যা যা এভিডেন্স, যা যা হিন্টস, ক্লু, যাই বলো না কেন, যা কিনা বেচুর কাছে ছিল বা থাকা সম্ভব বা রয়ে গেছিল, সেগুলো বেচুই বেশি ইন্টারেস্টের সঙ্গে এইসব ক্রিয়েটারদের পরিবেশন করেছে। তোমাদের আর কিছু লাগবে তো বলো, তোমাদের আরও কিছু লাগলে অবশ্যই আমাকে জানিও, কারণ আমার কাছে এমন অনেক অনেক প্রুফ আছে যেগুলো আমি দেব, আর তোমরা ইনকাম করবে বা কন্ট্রোভার্সি করবে, তার ফলে আমার লাভ হবে, ব্যাংকে টাকা ঢুকবে। কারণ তোমরা আমাকে উঁচুতে তুলছো কি করে না, আমার বউকে ডাউন করে। দেখো তখনও কিন্তু ডিভোর্স হয়নি, আজকেও কিন্তু ডিভোর্স হয়নি। তাহলে ডিভোর্স যেখানে হয়নি, আইনত যে এখনো কারোর স্ত্রী, কি করে সেই হাজবেন্ড সেই স্ত্রীর বিরুদ্ধাচরণ করে তাকে নোংরা ডাস্টবিনে ফেলে পা দিয়ে মিশিয়ে ফেলতে পারে? বলো কোন হাজবেন্ডটা পারে? এইরকম নোংরা হাজবেন্ড আমি দুটো দেখিনি। দেখো আজকে আমরা প্রথম থেকে যাকে চিচি করছি, এখন ধীরে ধীরে গোটা ওয়াইডই তাকে চিচিৎকার করবে, কারণ তার নোংরা জঘন্য চরিত্র আমাদের সামনে চলে আসবে। আজকে কিমাও বলছে যে পেটে বিদ্যে থাকাটা বিশেষ জরুরি, যেটা কিনা কিমা খুব ভালো করে বোঝে। বিদ্যা থাকলে কি হয়, তুমি বুঝতে পারবে যে কোনো সিচুয়েশনে, ঘোরতর সিচুয়েশনে, যে তোমার কি করা উচিত। এই বিদ্যাটাই যদি পেছুর ঠিক মতো পেটে থাকতো, মাথায় থাকতো, যেখানেও ও যেখানে বিদ্যাকে রাখতে পারে সেটা যদি থাকতো, তাহলে আজকে বেচু যে পজিশনে আছে সেই পজিশনে থাকতো না। একটা শিক্ষিত মানুষ কি করে বলতো? সে জানে আজকে আমি যে বাড়িতে রয়েছি, সেই বাড়িতে আমি যতজন মেম্বারের সঙ্গে রয়েছি, তাদের প্রত্যেকের প্রেস্টিজ আমার সঙ্গে জড়িত। অর্থাৎ আমার বাড়ির একটা লোক কোনো বাজে কাজ করলে তার জন্য আমারও বদনাম হবে। এই জিনিসটা বেচুর মাথায় জিন্দেগিতে ঢুকবে না। সে ভেবেছে আরে বউয়ের নামে কেচ্চা রটেছে, কি বউয়ের নামে কুৎসা রটাচ্ছি, তার জন্য বউ কলঙ্কিত হবে, বউকে লোকে নোংরা করবো, বলবে আমার কি হবে, আমার ফ্যামিলির কি হবে, আমার ছেলের কি হবে, আমি তো তাদের নিয়ে দিব্যি থাকবো। একবারও এই জিনিসটা ওর মাথায় ঢোকেনি যে একটা ছোট্ট প্রাণ এখানে জড়িয়ে রয়েছে, যে যার কিনা সারা জীবন মাথায় এই মায়ের কলঙ্কটা বোঝার মতো চেপে থাকবে। এবং কে চাপিয়েছে এই কলঙ্কটা? তার বাবা নিজে। এই সত্যিটা যেদিন বাচ্চাটা রিয়েলাইজ করতে পারবে, সেদিন জানি না তার পরিস্থিতি কি হবে, তার মানসিক স্টেট কি হবে, সে কি ভাববে, কি চিন্তা করবে। তবে এইটুকু পরিষ্কার বুঝতে পারছি যে ও সেই মুহূর্তে এটাই ভাববে যে আমার ভাগ্যেই কি এইরকম বাবা মা পরিবার হওয়ার দরকার ছিল? ভগবান কি আমাকে একটু ভালো কোনো ফ্যামিলি বা পরিবার দিতে পারেনি? ওই মুহূর্তে তার মনে এটাই আসবে। আজকে আমরা দেখো একটা পরিষ্কার বলি, এই যে পরিস্থিতি বলি না, বাবা মার যে কোনো অন্যায় কাজ, এগুলো টোটালি গিয়ে একটা বাচ্চার মনে রিয়াকশন করে। যেমন আমরা ম্যান্ডির মুখে শুনেছি বহুবার ওর বাবা বেঁচে থাকতে, যে আমার বাবা মার মতো বাবা মা যেন কারণ না হয়। কেন বলেছে?
কারণ ও ছোটবেলা থেকে দেখেছে বাবা মার মধ্যে অশান্তি, বাবা মার মধ্যে কোনোদিনও মিলমিশ ছিল না, মা চলে গেছিল, বাবা নিজের মতো ছিল, মানে সবাই যেন একটা আলাদা আলাদা দ্বীপে স্বতন্ত্রভাবে বাস করে, কারোর সঙ্গে কারোর মানসিক রিলেশন নেই। তো সেই জায়গা থেকে বাচ্চাটার কি পরিস্থিতি হবে আজকে ম্যান্ডিকে তোমরা দেখো। মেয়েটা কখনো শান্তি পায়নি, আজও শান্তি পায়নি, আজও শান্তি পায় না, কিন্তু ও ওর হাজব্যান্ডকে ভালোবাসে, হাজব্যান্ডও ওকে ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও সে একটা অস্থিরতার মধ্যে থাকে। ঠিক আছে, প্রথমত তো তার জীবনে বাবা মার পরিস্থিতি, তারপরে বিয়ের পর যে একটা প্রভার্টি ওর লাইফে ছিল, সেখান থেকে সারভাইভ করে প্রচুর পয়সা ইনকাম, তার থেকে যথেচ্ছাচার, উচ্ছৃঙ্খলতা, সব মিলিয়ে মেয়েটার লাইফটা জগা খিচুড়ি। অর্থাৎ ও ভাবে এটা করব, ও মনে করে এটা করব, কিন্তু একবারও সেই করা বা ভাবার মধ্যে এটুকু ভাবে না এটা করা আমার উচিত হবে না হবে না, বা এটা আমার করলে আমার ফ্যামিলি মেম্বারের উপর কি রিয়াক্ট করবে। এই জিনিসটা যারা চিন্তা করবে তারা আমার মনে হয় কেচ্ছা কেলেঙ্কারি থেকে দূরে থাকবে। তো সব জিনিসটাই মানে কিছু মানুষ শিক্ষার মাধ্যমে উপলব্ধ করে জ্ঞান, আর কিছু মানুষ থেকে শিখে জ্ঞান উপলব্ধ করে। তো সেইখান দিয়ে ম্যান্ডি অনেকটাই বেরিয়ে গেছে তার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা মোটামুটি একটা স্টেবল জায়গায় থাকার জন্য, সেখান থেকে ও খানিকটা বেরিয়ে গেছে। কিন্তু এই বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলি এরা তো একটা আলাদা দ্বীপেই বাস করে, এদের মধ্যে কোনো শিক্ষার বিস্তার নেই। আজকে কিমা যতই বলুক বেচুর বাবাকে প্রচুর জ্ঞানী, প্রচুর গুণী, কিন্তু ওনার খামতি কোথায় জানো? ওনার খামতি হলো উনি ওনার ফ্যামিলিটাকে কখনো স্বয়ং সম্পন্ন করতে পারেননি। তা এইরকম জ্ঞান যদি কারোর থাকে যে জ্ঞান দিয়ে তার ফ্যামিলিটাকেই এক জায়গায় করতে পারে না, তো সেই জ্ঞানের কি দাম? কোনো দাম নেই। তার তো ছোট্ট একটা ফ্যামিলি ছিল, স্বামী স্ত্রী, দুটো ছেলে মেয়ে, সেটাকে নিয়ে উনি বাঁচতে পারেননি। তাদের নিয়ে একসাথে বাঁচার স্ট্যামিনা তার ছিল না, তার সেই সাহস ছিল না, তার সেই পুরুষকার ছিল না। সেখান থেকে তাকে কি করে বাহবা দিতে পারি? পারি না। যে নিজের সংসার টেকাতে পারে না, সে কি করে আদার্স লোকেদের ভালো করবে, বা নিজের ছেলের ভালো করবে, বা নিজের মেয়ের ভালো ভাববে? কি করে? আজকে নিজের মেয়ে নিজের ছেলে যতই বলো না কেন, এরা কি নিজের মেয়ে নিজের ছেলে বলার যোগ্যতা রাখে? ছেলেটার লাইফটা বরবাদ করেছে, মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছে, মেয়েটার ভাগ্য সহায়, ঈশ্বর সহায়, সে তার মতো সারভাইভ করে গেছে, আলাদাই দুনিয়ায় বসবাস করে, এবং এই রকম বাবা মার থেকে অনেক দূরে নিজের জগৎ তৈরি করে সেপারেট হয়ে, তবু দিনের শেষে কি তার এইটুকু ঈশ্বরের কাছে বলতে মন চায় না যে কেন আমার সাথেই, কেন? প্রত্যেকেই বলবে, এটা সবারই কথা, আমার সাথেই কেন? কারণ ইতিহাস কারো পিছু ছাড়ে না। এইবার দেখো, এরা মেয়ের ভবিষ্যৎটাকে শেষ করতে চেয়েছিল, পারেনি, কারণ ভগবান যার সহায় তার কে মানে ক্ষতি করবে। কিন্তু ছেলেকে দেখো কাছে রেখে ভাবলো বিশাল করে ফেলবো, ছেলে আমাদের জন্য বিশাল করবে, কিন্তু ছেলের সংসারটা এরা দুজনে মিলে নষ্ট করে দিল। দুজনে মিলে একজন স্বামী বা একজন পিতা যদি তার সন্তানকে সঠিক শিক্ষা বা সঠিক বোধ বুদ্ধি না দিতে পারে, তাহলে সে কিসের একজন পিতা হলো? তার মাই বা কোন কাজে লাগলো যেখানে তার সন্তানকেই তার সংসার গড়তে সাহায্য করলো না? উল্টে তার মার আনন্দ কোথায়? ছেলের সংসার ভেঙে যাওয়ায়। ঠিক আছে, তো এইগুলো তো আমার ভিতরের কথা, বহুবার বলেছি। তো কিমার ওই বেচুর বাবা ভালো থেকে এতগুলো কথা বললাম। যে বাবার ভালো তো কোনো কাজে লাগে না, সে বাবা কোনো ভালো নয়। আর ওনার নাকি প্রচুর জ্ঞান, ওই মোবাইলে শোনা জ্ঞান, যেগুলো কিনা আধা অধুরা, ওই জ্ঞান কোনো কাজে লাগে না। হ্যাঁ, কাজে কিমার কাছে ওর বাবা অনেক জ্ঞানী লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার মানে জ্ঞান দিয়ে উনি আজ অব্দি কিছু করতে পারেননি। কাজে জ্ঞানটা কিসের জ্ঞান সেটা এবার তোমরা বুঝে নাও। একটা চ্যানেল চালাতে পারলো না জ্ঞান দিয়ে, একটা সংসার চালাতে পারলো না জ্ঞান দিয়ে, আর বললাম তো, আর কি বলবো। যাই হোক, বাদ দাও। এইবার চলে আসি কিমার বক্তব্যে। সেটা হচ্ছে যে বেচুর সঙ্গে তার যে সম্পর্কটা একটা তিক্ত জায়গায় চলে গেল, তার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে একমাত্র ভাইয়ের নতুন অ্যাফেয়ার। যে অ্যাফেয়ারে যুক্ত, যে সম্পর্কে যুক্ত যে অপোনেন্ট অর্থাৎ হিরোইন, তাকে কিমার পছন্দ না। কেন পছন্দ না? এমনিও কারোরই পছন্দ না, একটা মার্কামারা ক্যারেক্টারলেস মহিলা। তো সেই মহিলাকে বেচুর চোখে লেগেছে, মনে লেগেছে, প্রাণে লেগেছে, যাই হোক অনেক কিছুই লেগেছে। এই গল্প তোমরা প্রত্যেকে জানো। কিমার বক্তব্যটা দিয়েই আমার বলা এখন দরকার। সেটা হচ্ছে কিমার কথায় যে তার পছন্দ নয়, তবু একজন কেউ আছে যার প্রশ্রয়ে বেচু একে অ্যাকসেপ্ট করেছে। অর্থাৎ বেচুর এই কর্মকাণ্ডে, এই নতুন অ্যাফেয়ারে যে সাপোর্ট করেছে, সে একজন বেচুরই খুব কাছের লোক, এবং কিমারও মেলায় হারিয়ে যাওয়া বোন বা দিদি, যাই বলো না কেন, মানে তার সাপোর্টেই বেচু এই কর্মকাণ্ডটা করতে সফল হয়েছে বলতে পারো। তো কিমার কথায় শুনতে শুনতে কোথাও যেন মনে হলো এই রিলেশনটা কি পূর্ণতা পেয়েছে? যদিও তার প্রুফ আমাদের কাছে আসেনি, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে
যে আমার সেই দেবশ্রীদির কথাটা মিলে যাচ্ছে, যে সম্পর্কটা হয়তো সেই জায়গাতে রয়েছে যেই জায়গাতে পূর্ণতা পাওয়ার সম্ভাবনা এখন নেই, কিন্তু এরা মোটামুটি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ ডিভোর্স হলেই সানাই বাজলো বলে, অর্থাৎ সামাজিক অনুষ্ঠানটা হলো বলে অলরেডি এরা কিন্তু নিজেদের মধ্যে একটা রিলেশনে জড়িয়ে রয়েছে, এবং যেটা কিনা কিমা কোনোদিনও পছন্দ করতে পারেনি। তো কিমার পছন্দ না করার পিছনেও কারণটা হচ্ছে কিমার ভিউয়ার্স, অর্থাৎ বেচুর ভিউয়ার্স। অর্থাৎ কিমা এটা বুঝেছিল যে এই ক্যারেক্টারের মহিলাকে যদি বেচুর পাশে দেখে কিমা সাপোর্ট করে, অ্যাটলিস্ট বেচুর তো ভবিষ্যৎ গেলই, অর্থাৎ বেচুর যে কি হলো সেটা এখন সবাই দেখতে পাচ্ছে, ঠিক এই পরিস্থিতি হয়তো সেই সময় কিমারও হতো। কিমা কিন্তু এই ওয়াইটির দর্শকদের খুব ভালো করে চেনে, তো সেই জায়গা থেকে ও সাবধানতা অবলম্বন করেছে এবং আস্তে করে সরে গেছে। হ্যাঁ, সরে গেছে কি করে না, বলতে পারো যে বেচুর ব্যাপারটা মেনে নিতে পারেনি, ব্যাস এইটুকু, আর কোনো কিছুতে সরেনি। মানে না ও টিনুকে সাপোর্ট করেছে, ও যেখানে ছিল সেখানেই আছে, সেখানে গিয়ে ও আরও নোংরা কন্ট্রোভার্সিতে জড়িয়েছে, অর্থাৎ ফোকলার সঙ্গে যোগাযোগ করে টিনুর জগৎটাই শেষ করে দিতে চেষ্টা করেছে, টিনুর ব্যবসা বন্ধ করে দিয়ে টিনু বাধ্য হয়েছে কিছুদিনের জন্য বাইরে গিয়ে ঘুরে রিফ্রেশ হতে, ঠিক আছে, অর্থাৎ এই নোংরা সঙ্গগুলো থেকে দূরে যেতে। তো সেই জায়গা থেকে কিমার নিজেকে সৎ সাজানোর কোনো কারণ নেই। ও বেচুর সঙ্গে যে নোংরা মেয়েটার সম্পর্ক নিয়ে কথা বলেছে, সে তো তার ক্যারেক্টারই খারাপ, সেখানে কিমার মানে পছন্দ অপছন্দ অ্যাকসেপ্টেন্সের কোনো ব্যাপার নেই, কিন্তু সেখানে কিমা এই ব্যাপারটাকে মেনে নিতে পারেনি, তার অপোজ করেছে এবং তার বলতে পারো বিরোধিতা করেছে যে আমি এই ব্যাপারে নেই, এই ব্যাপার নিয়ে আমি কিছু বলবো না, বা এর বিরুদ্ধে যারা বলছে বেচুকে নিয়ে তাদের বিরুদ্ধেও আমি কিছু বলবো না, আমি যেরকম ছিলাম আমি সেরকম থাকবো, অর্থাৎ আমি এই নোংরা মেয়েটার সম্পর্কটা কোনোদিনই মেনে নেব না, এটা কিমার বক্তব্য ছিল তার মেলায় হারিয়ে যাওয়া দিদির কাছে। তো সেই জায়গা থেকে এই বচসা শুরু, অর্থাৎ বেচুর সঙ্গে কিমার একটা ডিভিশন করে দেওয়া হয়েছে এবং বেচু বাধ্য হয়েছে কারণ নির্দেশে এটা করতে, মেনে নিতে, এবং বেচু সম্ভবত এটা বিশ্বাসও করে যে কিমা তার লাইফে বাধা দিচ্ছিল, সে যেটা চাইছিল সেটা কিমা করতে দিচ্ছিল না, এবং কিমা এমন কিছু মানে ক্রিয়েটারদের সাপোর্ট করছিল যারা কিনা বেচুর এগেনস্টে গিয়ে বেচুর সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই জায়গা থেকে এই বিরোধিতা, এবং এখন বুঝতে পারছি যে কিমা তার মুখ খুলছে, একটু সাবধানতা অবলম্বন করেই খুলছে, কারণ ও বুঝতে পেরেছে যে যদি স্ট্রেট কাট কথা বলে তাহলে অনেক রকম ঝামেলা আসতে পারে। তো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়ার জন্য বেশ সাবধানে পা ফেলছে এবং গল্পকার হিসেবে পা ফেলছে, কিন্তু গল্পগুলো আমাদের চেনা জানা এবং অনেকদিন আগে থেকেই আমাদের এগুলো শোনা, মানে আমরা এগুলো নিজেরাই বলতে পারো নিজেদের মনে সাজিয়ে নিয়েছি। তো দেখছি আজকে অনেকটাই মিলে যাচ্ছে, তো দেখে ভালো লাগছে যে আমাদের চিন্তাভাবনা, আমাদের অনুমান কতটা সত্য ছিল। তো সেই জায়গা থেকে বলবো যে লড়াই তো শুরু হয়ে গেছে, যুদ্ধ চলবে এবার বোঝা যাচ্ছে। তো একটা লাইভ থেকে এতগুলো জিনিস জানলাম, আরেকটা লাইভও হয়েছে সাইমালটেনিয়াসলি, সেটা দেখে অবশ্য করেই তোমাদের সামনে এসে সেই লাইভ নিয়ে কিছু কথা তো বলতেই হবে, সেখানেও অনেক কিছু বলা হয়েছে, অবভিয়াসলি হবে, কারণ মুখ যখন খুলছে, একবার বেচু এরকম করে বলতে পারো ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছে, তো সেখানে কিমা কিন্তু তার মুখ খুলে দিয়েছে, কাজে এই মুখ খোলা যে শুরু হয়েছে, তো কিমা তার সাবধানতা অবলম্বন করেই চলবে যতক্ষণ না বেচু আবার আরেকটা ঢিল ছোড়ে, অর্থাৎ কিমার সম্বন্ধে আর কিছু বিস্ফোরিত মন্তব্য করে, এটা যতক্ষণ না বেচুর তরফ থেকে আসবে আমার মনে হয় না কিমা সেইভাবে বেচুর কার্যকলাপ বলতে শুরু করবে। যেটুকু আমরা জানি সেটুকুই আর কি একটু ইন্ধন দিয়ে বলার চেষ্টা করলো, এর বেশি কিছু বলেনি। বোঝা গেল যে বলবো করছে, কিন্তু এখনই না, বলতে পারো কিছুটা নিজের সংগ্রহে রাখছে, সবই যদি একসাথে বলে দেবে তাহলে ভবিষ্যৎটা কিসে সাজাবে। তো সেটাই ছিল আমারও বক্তব্য, এটুকু শুনলাম, দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো, কি মনে হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। এখনকার জন্য এইটুকু, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।